আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটির নতুন যে সিলেবাসটা আছে সেটার চ্যাপ্টার 5 এর টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যেখানে বিভিন্ন প্রবলেম সলভিং দেখানো হচ্ছে। এর সাথে সাথে আমার কাছে মনে হলো নতুন যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলোর কিছু বিষয় অনেকেই হয়তো ভুলে যাচ্ছে, তাদেরকে আবার দেখানো উচিত। আর পুরাতন সিলেবাস এবং নতুন সিলেবাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, ছোটখাটো কিছু টপিকস যুক্ত হয়েছে, হয়তো আরেকটু বেশি ডিটেলসে বুঝাইছে। এটা খুবই সুন্দর হয়েছে। তবে তোমরা যারা প্রোগ্রামিং শিখ, নতুন সিলেবাস হোক বা পুরাতন হোক, সবকিছুতে একই, তোমরা প্রবলেম সলভ করলেই হবে। তো চলো আগানো যাক। আজকের এই পাঠে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে প্রোগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বর্ণনা করতে পারবে, প্রোগ্রামের সংগঠন প্রদর্শন করতে পারবে এবং প্রোগ্রাম অ্যালগরিদম ও ফ্লোচার্ট সম্পর্কে তুমি এখানে একটি ধারণা পাবে এবং তুমি নিজে প্রস্তুত করতে পারবে। এই বিষয়গুলো আমরা এখানে শিখব। আজকের মূলত যে পার্টটা আমরা নিচ্ছি বা সিলেবাসটা দেখছি সেটা হচ্ছে যে প্রোগ্রামের ধারণা, বিভিন্ন স্তরের প্রোগ্রাম ভাষা, প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ভাষা, দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন ভাষা এবং মধ্যম স্তরের ভাষা। এক কথায় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা এখানে আজকে ধারণা নিব। দেখো এখানে যেমন বলা আছে যে দেখো জেএস মানে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, তারপরে দেখো এই যে এইচটিএমএল, তারপরে সিএসএস, এক্সএমএল, এই তারপরে দেখো এগুলো এখানে কি ডট কম, ডট নেট, এখানে বিভিন্ন বিষয় লেখা আছে, ডাটাবেস, ডট অর্গ। আচ্ছা, এইগুলো একটা ছবি দিয়ে সুন্দর করে দেখানো আছে। তা আমরা মূলত প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রামিং জিনিসটা কি, যারা এটা ভালো মতো আজকে বুঝতে পারবে তাদের হয়তো অনেকের ড্রিম হতে পারে যে আমি একজন প্রোগ্রামার হব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব এবং আমি বিভিন্ন কোম্পানিতে জব করব, সফটওয়্যার কোম্পানিতে, যেটা বাংলাদেশে আসে এবং বাংলাদেশে ছাড়াও বাংলাদেশে বসে অনেকে রিমোট জব করছে। ঘরে বসে তুমি রিমোট জব করতে পারবে। তো চলো আমরা দেখি মানুষ পরস্পরের সাথে ভাব বিনিময় ও কাজকর্মে আদেশ নির্দেশ প্রদানের জন্য যে সকল ভাষা ব্যবহার করে থাকি বা লিখিত, আমরা মুখে বলি অথবা লিখিতভাবে ব্যবহার করি, তাকে মূলত ভাষা বলছি, তাই না? তো কম্পিউটারেরও এরকম মানুষের সাথে আদান প্রদানের জন্য একটা ভাষা আছে। তো বর্তমানে সেই কম্পিউটারকেও আমাদের এরকম বিভিন্ন ভাষা দিয়ে বোঝানোর সুযোগ আছে। যেমন দেখো, কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানের জন্য কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত এবং কতিপয় নিয়ম কানুন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়। প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত এই সকল নিয়ম কানুন ও সংকেতগুলোকে প্রোগ্রামের ভাষা বলা হয়। এক কথায় আমি যদি সহজে বলি, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে কথাবার্তাগুলো লেখা হয় বা যেই ধাপগুলো লেখা হয় সেটাকে আমরা বলতে পারি কি, কম্পিউটারের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা। একটি কম্পিউটার শত সহস্র এবং ইলেকট্রনিক সুইচের সমন্বয়ে তৈরি হয়ে থাকে, যেটাকে কম্পিউটার শুধুমাত্র অন এবং অফ ছাড়া আর কিছুই বোঝে না। যেরকম বাইনারি 1 এবং 0, এই দুইটা দ্বারাই মূলত সেটা প্রকাশ করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি, কম্পিউটারের সাথে আমাদের আদেশ নির্দেশ দেওয়ার জন্য যে মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এইবার আসো আমরা একটু ভিতরে যাই, আরো কিছু বিষয় সম্পর্কে জানি। সেটা হচ্ছে বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা রয়েছে। দেখো 1945 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েক শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয়েছে। এই সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী 5টি স্তর বা প্রজন্মে ভাগ করা হয়েছে, যথা প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা 1945 সালে, সে তখন ছিল হচ্ছে মেশিন ভাষা। এরপরে আসলো কি দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন ভাষা, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ভাষা হচ্ছে 1960 সালে চলে আসে, সেটা হচ্ছে উচ্চতর বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন ভাষা হচ্ছে 1970 সালে আসে, যেটা অতি উচ্চতর বা ভেরি হাই লেভেল ভাষা। পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ভাষা হচ্ছে 1980 সালে এটা
চলে আসে বাজারে, সেটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, যেটা হচ্ছে মানুষের ভাষার মতো অনেকটা বলতে পারো। এখানে দেখো একটা ফ্লো দেখানো হয়েছে: কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এটা হচ্ছে লো লেভেল ছিল, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ছিল থার্ড, ফোর্থ এবং ফিফথ। ঠিক আছে, এবার আসো আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানি। প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন যে ভাষা ছিল সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে মেশিন ভাষা। ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা, যা কম্পিউটারের মৌলিক ভাষা। যেমন ধরো আমরা বলছি কি 0 এবং 1, এই দুইটা দিয়ে কম্পিউটারকে বোঝানো হতো। দেখো একবার চিন্তা করে, এই ধরনের ভাষা হলে অনেক কঠিন হয়ে যাবে না প্রোগ্রামারের জন্য প্রোগ্রামিং করা? এই দুটা মানে বাইনারি অঙ্ক দিয়ে যদি কেবলমাত্র প্রোগ্রামিং করা হতো, তার মানে কত কঠিন ছিল সেই মেশিন ভাষা, তাই না? অথবা আমরা হেক্স পদ্ধতি ব্যবহার করে ওই সময় কি প্রোগ্রাম লেখা হতো। কম্পিউটার একমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে, তার মানে তুমি যা কিছুই লেখো সেটাকে কম্পিউটার তার মতো করে কম্পাইল করে সে হচ্ছে মেশিন ভাষা কনভার্ট করে নিয়ে বুঝতে পারে। অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত করে নেয়, ওই যে বললাম কম্পাইলার। ঠিক আছে, মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদের 4 ভাগে ভাগ করা যায়। যেমন একটা ছিল হচ্ছে অ্যারিথমেটিক, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যেত। আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল, অর্থাৎ যেমন ধরো কোনো কিছুকে তুমি কন্ট্রোল করতে পারবে, যেমন হচ্ছে লোড, স্টোর, জাম্প। ঠিক আছে, ইনপুট আউটপুট নিতে পারবে, যেমন রিড এবং রাইট করা যেত। প্রত্যক্ষ ব্যবহার যেমন হচ্ছে ডিরেক্ট ইউজ, অর্থাৎ আরম্ভ করা স্টার্ট, এবং থামো হচ্ছে হল্ট, ও শেষ করো হচ্ছে এন্ড। তাহলে এই বিষয়গুলো তখন তাদেরকে জানতে হতো এবং সেই অনুযায়ী কোড করতে হতো। তো একবার চিন্তা করে দেখো আগেকার সময় মেশিন ভাষাটা কত কঠিন ছিল না? তো সেটার কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা এখন জানবো। মেশিন ভাষার সুবিধাগুলো কি? সবচেয়ে কম পরিমাণ লজিক ও মেমোরি পরিসরে এই ভাষা লিখিত প্রোগ্রাম নির্বাহ সম্ভব। তার মানে খুব কম পরিমাণ লজিক ব্যবহার করা যেত এবং মেমোরি পরিসরে এই ভাষাটা ব্যবহার করা হতো। কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠনের পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে হলে মেশিন ভাষা একান্ত প্রয়োজনীয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেখো, যেহেতু সেখানে কি 0 আর 1 এটা দিয়ে কোড করতো, কিন্তু সেখানে এই জন্য কম পরিমাণ লজিক ব্যবহার করলে হতো। এরপরে কি মেশিন ভাষা অন্যান্য ভাষা হতে দ্রুত হয়, কারণ ওটা তো কম্পিউটারের ভাষা, কম্পিউটারকে ওটা একটা থেকে ধরে নিয়ে এসে আবার চেঞ্জ করে বুঝতে হচ্ছে না। মানে বিষয়টা এরকম, ধরো তুমি বাঙালি, তুমি একজন তোমার জাপানিজ বন্ধুর সাথে কথা বলছো, কিন্তু তুমি জাপানি ল্যাঙ্গুয়েজ বুঝো না, তাহলে তোমাকে আরেকজনকে ধরে আনতে হবে না মাঝখানে, যে হচ্ছে জাপানিটাকে তোমাকে বাংলায় বুঝিয়ে দিবে? তাহলে কি অনেকটা মানে কষ্ট না এবং সময় সাপেক্ষ না? তো মেশিন ভাষা ছিল এরকম যে কম্পিউটারেরই ভাষা হচ্ছে মেশিন ভাষা, যার কারণে তার খুব দ্রুত সে বুঝতে পারতো এটা। এবার অসুবিধা কি ছিল মেশিন ভাষার? মেশিন ভাষার অসুবিধা হচ্ছে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ, কারণ এই প্রোগ্রামের জন্য কম্পিউটারের প্রতিটি নির্দেশ ও মেমোরি অ্যাড্রেসের প্রকৃত অবস্থান পরিষ্কার ধারণা দরকার ছিল। তার মানে কি, যে এই মেশিন ভাষায় লিখতে অনেক কষ্ট হতো, কারণ যেহেতু এটা কম্পিউটারের ভাষা, মানুষের জন্য তো কষ্ট হবেই। আর এখানে কি হতো যে মেমোরি অ্যাড্রেস সম্পর্কে তার ধারণা রাখতে হতো। তার মানে ওই সময়কার প্রোগ্রামারদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? এরপরে আসলো কি মেশিন ভাষা আরেকটা কি প্রবলেম? মেশিন ভাষা মেশিনের উপর নির্ভরশীল, অর্থাৎ এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা অসম্ভব ছিল। তাহলে এটা একটা বিশাল প্রবলেম, তাই না? এরপরে কি মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে দক্ষ প্রোগ্রামার দরকার হতো। তার মানে তখন ইচ্ছা করলে যে কেউ প্রোগ্রামার সহজে হয়ে যেতে পারতো না, তখন কি দক্ষ প্রোগ্রামার দরকার ছিল এই মেশিন ভাষায়। এবং কি মেশিন ভাষা ডিবাগ করা বা পরিবর্তন করা কষ্টসাধ্য ছিল, মানে একটা ভুল হলে এটাকে খুঁজতে তার অবস্থা খারাপ হয়ে যেত, বেশ কষ্ট ছিল, তাই না? তাহলে মেশিন ভাষার সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা এই অংশে জেনে ফেললাম। এইবার আমরা দ্বিতীয় প্রজন্মর যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষা, এটা সম্পর্কে জানবো। দেখো অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক বা সিম্বলিক ভাষাও বলা হয়। এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। বিভিন্ন সাংকেতিক কোড বা নেমোনিক ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রামিং করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। অ্যাসেম্বলি ভাষার পুরো নির্দেশে সাধারণত 4টি অংশ থাকতে পারে। একটা হচ্ছে যে লেবেল,
তারপরে থাকবে কি অপকোড, আর একটা হচ্ছে অপারেন্ড ও মন্তব্য মানে কমেন্ট। তাহলে এই 4টা ভাগে বিভক্ত, তাই না? বিভিন্ন সংকেত যে কোডগুলো আমরা ব্যবহার করব সেটা হচ্ছে 4টা অংশে আমরা ব্যবহার করব। একটা হচ্ছে লেবেল, অপকোড, অপারেন্ড ও মন্তব্য, মানে কমেন্ট করে করে রেখে দেয়া যাতে তুমি বুঝতে পারো পরবর্তীতে যে এটা কি লিখেছো। এবার আসো যে এই যে লেবেল, এটা কি? লেবেলে নির্দেশের সাংকেতিক অ্যাড্রেস থাকে। লেবেলে 1 হতে 2টি আলফানিউমেরিক বর্ণ থাকে। এই বর্ণের মধ্যে কোনো ফাঁক থাকে না। নির্দেশ, নেমোনিক ও রেজিস্টারের নাম লেবেল হিসেবে ব্যবহার করা যায় না। অপারেশন কোড, অপারেশন কোডে নির্দেশ নেমোনিক থাকে। এই নেমোনিক গুলো বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন হতে পারে, তবে সাধারণত নিচের মতো হয়ে থাকে। যেমন দেখো এলডিএ, এসটিএ, সিএলআর এবং অ্যাড। তো আমরা এখানে পড়ি যেটা কি এলডিএ মানে হচ্ছে লোড বোঝায়, প্রধান মেমোরির কোনো নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকুমুলেটরে রাখে। স্টোর, স্টোর অ্যাকুমুলেটর কোনো কিছু কি স্টোর করে রাখে। ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার করে দেয়। অ্যাড এটা মূলত কি করে, প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকুমুলেটরের সংখ্যার সঙ্গে যোগ করে যোগফল অ্যাকুমুলেটরে রাখে। এটারও কিছু সুবিধা অসুবিধা কিন্তু ছিল, তাই না? তো আমরা আগে বিষয়গুলো জেনে নিই, তারপর সেটাও জানবো। অপারেন্ড সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে যে এখানে সাধারণত আলফা নিউমেরিক বর্ণের দ্বারা অপারেন্ডের অবস্থানের অ্যাড্রেস বোঝানো হয়, যেমন এ বি, A1 B2 ইত্যাদি। মন্তব্য, মন্তব্য ব্যবহৃত হয় প্রোগ্রামারের নিজের সুবিধার জন্য। মন্তব্য মেশিন ভাষায় অনুদিত হয় না। সুবিধা মানে সেই লাইনটা কেন লিখেছিল সে যেন পরবর্তীতে মনে করতে পারে। উদাহরণ দেখো, এ ও বি কে যোগ করে যোগফল অবস্থানে রাখো। এই সমস্যা সমাধানের জন্য অ্যাসেম্বলি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। এখানে এ ও বি এর অবস্থানের অ্যাড্রেসকেও যথাক্রমে এ বা বি বলা হয়। যেমন দেখো সিএলআর, এখানে হচ্ছে অ্যাকুমুলেটর খালি করা হলো, প্রথমে পরিষ্কার করে নিলাম। আইএনপি, তারপরে কি এ লেখা হলো, আইএনপি বি, তার মানে কি এ সংখ্যাটিকে ইনপুট থেকে প্রধান মেমোরি এ অবস্থানে রাখা হলো, বি কে ইনপুট থেকে প্রধান মেমোরি বি অবস্থানে রাখা হলো। এল দিয়ে, ঠিক আছে, এখানে দেখো অ্যাকুমুলেটরে এ রাখো। অ্যাড বি, বি কে অ্যাকুমুলেটরের সংখ্যার সঙ্গে যোগ করে যোগফল অ্যাকুমুলেটরে রাখো। এসটিএ সি, অ্যাকুমুলেটরের সংখ্যা সি অবস্থানে রাখো। এসটিপি এটা হচ্ছে কি থামো, স্টপ। তাহলে দেখো একটা প্রোগ্রাম লেখার জন্য কতগুলো লাইন, সিম্পল এ আর বি কে যোগ করার জন্য কতগুলো লাইন লিখতে হলো, 1 2 3 4, এখান থেকে ধরি 1 2 3 4 5 6 7টা লাইন লিখতে হয়েছে। তাহলে দেখো একটা বড় ধরনের প্রবলেমকে সলভ করতে গেলে কি অনেক বেশি লাইন লিখতে হবে না? এবার আসো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা জানবো। অ্যাসেম্বলি ভাষার সুবিধা কি ছিল? অ্যাসেম্বলি ভাষার দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা সম্ভব। এই ভাষায় রচিত প্রোগ্রামে ভুলের পরিমাণ কম হয় এবং সহজেই তা নির্ণয় ও সংশোধন করা সম্ভব। এই ভাষার প্রোগ্রাম মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল, তাই এই ভাষা ব্যবহারের জন্য কম্পিউটারের আভ্যন্তরিক সংগঠনের ধারণা দরকার। মেমোরির জন্য অ্যাসেম্বলি শব্দের ব্যবহারের ফলে প্রোগ্রাম রচনার মেমোরি অ্যাড্রেসের পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রয়োজনীয়। আর অসুবিধাগুলো কি ছিল? এক হচ্ছে প্রোগ্রাম মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল, সুতরাং মেশিনের অভ্যন্তরীণ সংগঠনের ধারণা ছাড়া প্রোগ্রাম রচনা অসম্ভব। তাছাড়া এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে নাও চলতে পারে। 2 নাম্বার কি, এই ভাষায় প্রোগ্রাম রচনা মেশিনের ভাষার তুলনায় সহজতর হলেও যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তার মানে কি মেশিন ভাষার চাইতে একটু ভালো, বাট তারপরেও কিন্তু কষ্টকর এই ভাষাটি। তাহলে এই প্রবলেমের আরো একটি সলিউশন চলে আসলো। দেখো প্রথমে মেশিন, তারপরে অ্যাসেম্বলি, এবার আমরা জানবো মধ্যম স্তরের বা হাই লেভেল ভাষা। কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনার জন্য বিট 0 এবং 1 পর্যায়ের প্রোগ্রামিং ভাষা হলো মধ্যম স্তরের ভাষা, যাতে উচ্চ স্তরের ভাষার কিছু সুবিধা বিদ্যমান থাকে। সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয়, কেননা সি প্রোগ্রাম দ্বারা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায়। তাহলে আমরা এখানে আজকে যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে যে মধ্যম স্তরের ভাষা হচ্ছে প্রোগ্রামিং সি। আমরা আজকে প্রথম স্তর এবং প্রথম স্তরের যে অ্যাসেম্বলি এবং মেশিন যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সম্পর্কে জানলাম।
প্রথম এবং দ্বিতীয় স্তরে, তাই না? এই দুইটা প্রজন্মের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম। আমরা আরেকবার এটা রিভাইজ করে নিচ্ছি যে কোন বিষয়গুলো জেনেছি। দেখো, প্রথম প্রজন্মের যে জেনারেশনের ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কেমন ছিল, সেটা অসুবিধা সুবিধা সম্পর্কে জানলাম। আর প্রোগ্রামের ধারণা সম্পর্কে জানলাম। এক কথায় খুব সহজভাবে মনে রাখবে, কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য, সেই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যেই ভাষাগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে তুমি কম্পিউটার কেবলমাত্র 1 এবং 0ই বোঝে, অন এবং অফই বুঝে। তো এটার জন্যই মূলত আমরা কি করি, আমরা যে কোডটা লিখি সেটা হচ্ছে কম্পিউটার তার ভাষা বোঝার মতো করে রূপান্তর করে নেয় কম্পাইলারের মাধ্যমে। তাহলে আমরা আশা করব যে এই যে সিরিজটা শুরু করেছি, আর আমার ইয়েতে চ্যানেলে তোমরা নিয়মিত যদি অ্যাক্টিভ থাকো তাহলে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে সমস্ত লেকচার ভিডিওগুলো। তো আজকের মতো এখানেই শেষ করব। আশা করব তোমরা প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের এই বিষয়গুলো ভালো করে পড়ে ফেলবে, সুবিধা অসুবিধাগুলো মাথায় রাখবে। আমরা আগামী দিন প্রোগ্রামিং সি সম্পর্কে জানবো, বা আরো যে জেনারেশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।